দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, খুবই মজাদার ভিডিও। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছো, যে সকল ভাই বোন আমার প্রত্যেকটা ভিডিও দেখছো, তাদের জন্য, বিশেষ করে সবার জন্য, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করো যে তোমাদের সাজেশন নিয়ে আমি চলে এসেছি। যে সাজেশনটা শুধুমাত্র টেস্ট পরীক্ষা নয়, তোমাদের ফাইনাল পরীক্ষারও হয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন যাবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো শুধু প্রস্তুত করো ফাইনালের জন্য, তার বাইরে তোমাদের কোনো প্রশ্নই যাবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক। তোমরা ভালো করেই জানো তোমাদের দ্বাদশ শ্রেণীর যে দর্শন বিষয়ে তোমাদের শুধুমাত্র 5টা অধ্যায় রয়েছে। সেই 5টা অধ্যায় থেকেই কিন্তু বড় প্রশ্ন থাকবে, আর বাকি অধ্যায়গুলো থেকে কিন্তু এমসিকিউ এসিকিউ থাকবে, তাই না? তো সেখানে সেই 5টা অধ্যায়, সেই 40টা নাম্বারের তোমাদের কিন্তু সাজেশন আমি দিতে চলেছি। তোমরা 40-এ 40ই কমন পাবে এবং 40-এ 40ই অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, যদিও আমি পুরো সিলেবাস এখনও কমপ্লিট করতে পারিনি ব্যস্ততার কারণে, অনেক টেকনিক্যাল প্রবলেমের জন্য, তবুও আমি রেগুলার ভিডিও দিয়েই যাচ্ছি। তোমরা দেখো, আরও ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো তার সাথে সাথে টেস্টের পরে আমরা টেস্ট পেপার সলভ করব। ঠিক আছে, চলো আজকে সাজেশনটা দেখে নাও। অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। তো প্রথম যে অধ্যায় থেকে তোমাদের কি থাকতে চলেছে বলো তো? তোমাদের থাকতে চলেছে কিন্তু বড় প্রশ্ন। সেই অধ্যায়ের নাম হচ্ছে বচন। ঠিক আছে, এই বচন অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার থাকবে 10 নাম্বার, যার মধ্যে তোমাদের 2 নাম্বার ছোট প্রশ্ন থাকবে আর 8 নাম্বারে কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন থাকবে। সেই 8 নাম্বারের প্রশ্নটা কিন্তু অ্যাটেন্ড করতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, তো এখানে তোমরা প্রথম যে প্রশ্নটা পড়বে এই অধ্যায় থেকে, বচন বলতে কি বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো, এটা। তারপর নিরপেক্ষ বচন কাকে বলে, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ, অথবা দিয়ে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা। দেখবে খুব সুন্দর করে ভিডিওতে আলোচনা করেছি। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা, এটা আসার অনেক অনেক চান্স রয়েছে, তাই এটা ভালো করে করবে। তারপরে রয়েছে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, এই দুটো প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু রেডি রাখো। এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো প্রশ্ন। ঠিক আছে, পরে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, ইহার অংশগুলি কি কি, নিরপেক্ষ বচনে পরিমাণকের ভূমিকা আলোচনা করো। সংযোজকের ভূমিকা চলে এসেছে, এবার পরিমাণকের ভূমিকা কিন্তু আসতে চলেছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করো আর এই প্রশ্নগুলোই পড়ো। এই প্রশ্নের মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষায় আসতে চলেছে এবং তার সাথে সাথে এই প্রশ্নের ভেতরেই তোমরা কমন পাবে। আর অথবা যারা লজিক অ্যাটেন্ড করতে চাও, ঠিক আছে, যারা লজিক অ্যাটেন্ড করবে সেখানেও তোমাদের 8টি নাম্বার রয়েছে। আর লজিক অ্যাটেন্ড করলে তো অবশ্যই খুবই ভালো, কারণ আমি লজিকগুলো খুব ভালো করে করেছি, তোমাদের বুঝিয়েছি। সেখানে তোমরা লজিক অ্যাটেন্ড করতে গিয়ে তোমাদের যে লজিকের প্রশ্নটা এবারে হতে চলেছে, সেখানে কিন্তু নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো, গুণ ও পরিমাণ বের করো। এটা কিন্তু তোমাদের আসতে চলেছে। এবার গুণ পরিমাণটা খুব ভালো করে তোমরা শিখে নাও, কারণ কি ব্যাপ্য অব্যাপ্য কিন্তু 2024-এ চলে এসেছে, তাই তোমরা গুণ পরিমাণটার দিকে ফোকাস করো। গুণ পরিমাণ বের করা খুব সুন্দর করে তোমাদের ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের হতে চলেছে। 4টা তোমাদের বাক্য দেওয়া থাকবে, 1 2 3 4 করে। সেই 4টা বাক্য খুব সুন্দর করে তোমরা করবে নিয়মগুলো অনুযায়ী, নিয়মগুলো খুব সুন্দরভাবে পড়ে যাবে। ঠিক আছে, দেখবে তোমরা কিন্তু সবগুলো তোমরা কমন পাবে। ঠিক আছে, চলো কিন্তু লজিক করার চেষ্টা করবে, লজিক করলে তোমাদের টোটাল নাম্বার অনেক বেশি হবে। এবারে দেখো পরের অধ্যায় অমাধ্যম অনুমান। এই অধ্যায় থেকে থাকতে চলেছে তোমাদের 9টি নাম্বার। এবার 9টি নাম্বার কিন্তু তোমাদের 9 পেতে গেলে সেখানে 8 নম্বরে বড় প্রশ্ন একটা তোমাদের অ্যাটেন্ড করতেই হবে। সেখানে যে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব জোর দিয়ে পড়বে, সেই প্রশ্নগুলো হচ্ছে: প্রথম প্রশ্ন, আবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ আবর্তনের নিয়মগুলি, এবং আবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা হয় কেন, আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, এটা পড়বে। বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, বিবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা হয় কেন, সেটা পড়বে। তো এই দুটো প্রশ্ন কিন্তু এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার সাথে যেটা পড়বে পরবর্তী সেকেন্ড চয়েস, বস্তুগত বিবর্তন কাকে বলে, ইহাকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, এই প্রশ্নটা। তারপরে আবর্তন কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী, আবর্তন কয় প্রকার কী কী, তার মধ্যে সরল আবর্তন ও অসরল আবর্তনের মধ্যে কিন্তু পার্থক্যটা, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে, দেখবে। এবার কিছু ব্যতিক্রম প্রশ্ন, যেগুলো ধরো ওই যেহেতু অনেক প্রশ্ন জুড়ে প্রশ্নগুলো তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ওই বড় প্রশ্নের সাথে জুড়ে থাকতে পারে, সেই জন্য এগুলো দিয়ে দিয়েছি। এই যুগে এগুলো রেডি রাখবে তোমরা। যেমন এ বচনের সরলাবর্তন কি সম্ভব তা ব্যাখ্যা করো, মানে এ বচনের যে সরলাবর্তন সম্ভব, যে 3 থেকে 4টা ক্ষেত্র, সেই 4টা ক্ষেত্র কিন্তু তোমরা তুলে দিতে হবে। যদি 4 নম্বরের আসে বা 2 নম্বরের 3 নম্বরে যদি আসে, তাহলে কিন্তু তোমাদের এটা তুলে দিতে হবে। তারপর ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, এই প্রশ্নটা ভালো করে বোঝো।
এগুলো কিন্তু লেজুর দিয়ে দিয়ে মানে বড় প্রশ্নের সাথে সাথে জুড়ে জুড়ে দিয়ে এই প্রশ্নগুলো হয়। তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে রেডি রাখবে। আর একটা ব্যতিক্রম প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো, আর এই প্রকার আবর্তন কি বৈধ, এই যে প্রশ্নটা এটা কিন্তু ব্যতিক্রম, এই প্রশ্নগুলো কিন্তু হয়ে যেতে পারে। তাই মাথায় রাখবে যে এই প্রশ্নগুলোকেও তোমাদের কিন্তু রেডি রাখতে হবে, ঠিক আছে, ভালো করে। এর বাইরে কোনো প্রশ্নই নেই এই অধ্যায়ে, তোমরা চিন্তা করবে না যে এর বাইরে প্রশ্ন যাবে, এগুলো প্রশ্ন করে যাও। যারা প্রশ্ন অ্যাটেন্ড করবে তাদেরকে তো একটু বেশি পড়তেই হবে, আর যারা লজিক অ্যাটেন্ড করবে তারা তো লজিক অ্যাটেন্ড করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার অথবা দিয়ে তোমাদের যে প্রশ্ন হতে চলেছে যারা লজিক অ্যাটেন্ড করবে তাদের জন্য সেই প্রশ্নটা হবে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের আবর্তন করো ও বিবর্তন করো। এটা একটা হতে পারে, অথবা বিবর্তন করো ও আবর্তন করো, এরকম হতে পারে। বিবর্তন আগে বলতে পারে, আবর্তন পরে। আর শেষে নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। এবারে কিন্তু 2024 এসছে আবর্তনের বিবর্তন, কিন্তু তোমাদের এবারে আসতে চলেছে হয় বিবর্তনের আবর্তন নতুবা এটা, তোমরা দেখে নেবে। এই প্রশ্নই তোমাদের কিন্তু হতে চলে, আবর্তনের বিবর্তন আসবে না। 2024 সালে যে প্রশ্নগুলো যে প্যাটার্নে হয়েছে সেই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আসবে না, মানে সেই প্রশ্নগুলো কিন্তু আসবে না। 110% তোমরা লিখে রেখেও, ঠিক আছে। তাহলে লজিক যারা পড়ছো এই দুটোর দিকে ফোকাস বেশি করে দিবে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই অধ্যায়ে সমস্ত কমেন্ট পাবে। তাহলে 9 নম্বরে 9ই পেয়ে যাচ্ছ। নেক্সট পরবর্তী দেখো, পরের অধ্যায় হলো নিরপেক্ষ ন্যায়। এই অধ্যায়টাকে একটু ভালো করে মন দিয়ে শুনবে। এই অধ্যায়টা কিন্তু তোমাদের খুবই খতরনাক অধ্যায় আমি বলবো। আমি তোমাদের ভিডিও ক্লাসেও বলেছি যে এই অধ্যায়ই একমাত্র অধ্যায় যেখানে কিন্তু বড় প্রশ্নগুলো কিন্তু কমন পাওয়া যাচ্ছে না। গত কয়েক বছর ধরে, মানে গত 2-3 বছর ধরে কিন্তু কমন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো এই অধ্যায়ে তোমাদেরকে কি করতে হবে, যে বড় প্রশ্নগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিয়েছি। এই যে দোষগুলো আমরা পড়েছি 1, 2, 3, 4, 5, ঠিক আছে। এই যে অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ অব্যাপ্য হেতু দোষ, নয়ার্থক আশ্রয়বাক্যজনিত দোষ, উদাহরণ চারিপদ ঘটিত দোষ, এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। যারা প্রশ্ন অ্যাটেন্ড করবে এগুলো পড়তেই হবে, এগুলোর বিকল্প আর কোনো অপশান নেই। এবার তারপরে কী করবে, সংক্ষিপ্ত ন্যায়, নিরপেক্ষ ন্যায়, এটাকেও পড়বে ভালো করে, ঠিক আছে, আলাদা করে। এগুলো কিন্তু আলাদা, নিরপেক্ষ ন্যায় টিকা আসে, সংক্ষিপ্ত ন্যায় আসে, নিরপেক্ষ ন্যায় মূর্তি সেটাও আলাদা টিকা আসে, সংস্থান আবার আলাদা আসে, ঠিক আছে। এগুলো টিকাগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। গেল। তারপরে দেখো এই প্রশ্নটাও এসেছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় সাধ্যপদ, পক্ষপদ এবং হেতুপদের কাজ কি। এই প্রশ্নগুলো, ব্যতিক্রম প্রশ্নগুলো কিন্তু করে যেতে হবে তোমাদের প্রিভিয়াস প্রশ্ন থেকে, যাতে রিপিট কিন্তু প্রশ্ন হবেই। তো সেই রিপিট প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই এগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর এই যে প্রশ্ন দুটো দিয়েছি আমি, এটা কিন্তু 2024 সালে আসা প্রশ্ন। তোমরা দেখো এই প্রশ্নের ধরনটা দেখো, যে এইখান থেকে এই প্রশ্নটা হয়েছে কীভাবে। এই অধ্যায় থেকে একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয়বাক্য বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয়বাক্য নয়ার্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিশ্চিত হয় না, এটাকে ব্যাখ্যা করতে হবে খুব সুন্দরভাবে উদাহরণ সহ। এটা কিন্তু একটা নিয়ম, নিরপেক্ষ ন্যায় যে বৈধতার যে 10টা নিয়ম রয়েছে সেই 10টা নিয়মের মধ্যে কিন্তু এটা একটা নিয়ম, এটা হচ্ছে 10 নম্বর নিয়মটা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে নিয়মটা সুন্দর করে কিন্তু ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ। তাহলে দেখো নিয়মগুলোও তুলে দিচ্ছে, তো সেই নিয়মের থেকেই তো এই দোষগুলো বেরোচ্ছে, এই ব্যাখ্যাগুলো, তাই না। তো এগুলো নিয়ম, এটা নিয়ম। তারপর বলছে দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয়বাক্য অবশ্যই নয়ার্থক হবে। দ্বিতীয় সংস্থানের ক্ষেত্রে দ্বিতীয় সংস্থায় যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলো দেখবে তাদের যে আশ্রয়বাক্য, একটা আশ্রয়বাক্য অবশ্যই কেমন আছে বলো তো, নয়ার্থক আছে। সেই মূর্তিগুলোকে তুলে দিয়ে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে, এটা একটা। তো এই ধরনের প্রশ্ন হচ্ছে, তাহলে এই ধরনের যদি প্রশ্ন হয় তাহলে তোমাদের কিন্তু ওই খুব ভালোভাবে প্রত্যেকটা সংস্থানের বৈধ মূর্তিগুলো কেমন কী হচ্ছে, ব্যতিক্রম যে নিয়মগুলো বুঝিয়েছি সেগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে 10টা নিয়মই তোমাদের ব্যাখ্যা ভালো করে জানতে হবে। তার সাথে সাথে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের ব্যতিক্রম আলোচনা করতে হবে। আমি টেস্ট তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি এই ধরনের প্রশ্নগুলোর উত্তর সহ তোমাদের অ্যাটেন্ড করব, তার সাথে টেস্ট পেপার সলভ করাবো, ঠিক আছে। তোমরা পেয়ে যাবে নোটস সমস্ত কিছু। আর অথবা দিয়ে যারা লজিক অ্যাটেন্ড করবে, ভালো করে দেখো, যারা লজিক অ্যাটেন্ড করবে তাদের তো কোনো চিন্তাই নেই, নিয়ম জানলে তোমরা লজিক সবই পারবে, ঠিক আছে। এবারে তোমাদের যে প্রশ্নটা হতে চলেছে বা বরাবরই যে ধরনের প্রশ্ন হয় সেটা দেখে নাও, যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। প্রত্যেকটির কী বলতে বলছে বলতো, বৈধতা বিচার করতে বলেছে। তাহলে এইটা হতে চলেছে তোমাদের দুটো দেওয়া থাকবে, এখানে 4+4, এখানে মার্ক প্যাটার্ন থাকবে 4+4, দুটো তোমরা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তো সেখানে বৈধতা বিচার করে দিতে হবে, যেভাবে পয়েন্ট করে তোমাদের শিখিয়েছি সেভাবে পয়েন্টগুলো করে আদর্শ রূপ, সংস্থানিক রূপ, তারপরে যে ছোট ছোট করে সংস্থান, মূর্তি, দোষ, নাম, এই সমস্ত কিছু লিখতে বলেছি সেগুলো সেভাবেই করবে, ঠিক আছে। চলো, এই অধ্যায় গেল নিরপেক্ষ ন্যায়। এই প্রশ্নের বাইরে তোমাদের প্রশ্ন হবে না আশা রাখছি। তার মধ্যে যেহেতু ব্যতিক্রম হচ্ছে, লজিকের দিকে ধ্যান দেওয়াটাই এখানে কিন্তু সেফ আমার মতে, ঠিক আছে। করো, এগুলো রেডি রাখো।
এবার পরবর্তী অধ্যায়, যেখান থেকে তোমরা 100% নির্দ্বিধায় মনে রাখবে যে কমন পাবেই, কমন পাবে, এখানে ব্যতিক্রম আর কিছু হতে পারে না, তোমরা কমন পাবেই। সেখানে দেখো এখান থেকে প্রত্যেক বছরে এই মিলের পদ্ধতি আমি তোমাদের এখনও পড়াইনি, তবে পড়াবো উইথ নোট, তোমাদের টেস্টের আগেই আমি দেওয়ার চেষ্টা করছি। তো এখানে মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে মোট 5টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি রয়েছে? 5টা। আর এই 5টা পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, 5টা পদ্ধতির আমি নামগুলো বলছি প্রথমে, যে অন্যই পদ্ধতি, তারপরে ব্যতিরেকি পদ্ধতি, তারপরে অন্যই ব্যতিরেকি, তারপরে যে সহপরিবর্তন এবং পরিশেষ পদ্ধতি। তো দুটোর মধ্যে, এই 5টার মধ্যে আমাদের পরিশেষ যে পদ্ধতি, ওই পরিশেষ পদ্ধতিটা কিন্তু সিলেবাসে নেই। পরিশেষ পদ্ধতি কিন্তু সিলেবাসে নেই, সেটা থেকে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। এবার বাকি যে 4টা পদ্ধতি, তার সেই 4টা পদ্ধতির মধ্যে 2024-এ দুটো পদ্ধতি চলে এসেছে। একটা হচ্ছে ব্যতিরেকি আর আরেকটা হচ্ছে সহপরিবর্তন। এই সহপরিবর্তন, এই দুটো পদ্ধতি কিন্তু চলে এসেছে। এখান থেকে তোমাদের ছোট প্রশ্নগুলো হবে, এই দুটো পদ্ধতি ভালো করে পড়ে নিতে হবে। এবারে যেহেতু এই অধ্যায় থেকে তোমাদের 10টি নাম্বার থাকবে, 8 নাম্বার তোমাদের বড় প্রশ্ন আর তোমাদের 2 নম্বরে ছোট প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তোমরা, আমি বলবো যে দুটো পদ্ধতি আছে, সে দুটো পদ্ধতি ভালো করে পড়ে যাবে, তাহলে তোমরা লজিকও অ্যাটেন্ড করতে পারবে, আবার তার সাথে সাথে কী করতে পারবে, যারা লজিক পারবে তারা প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। দেখো কি বলেছে, মিলের সংযুক্ত পদ্ধতি মানে এই যে অন্যই ব্যতিরেকি, যেটা দুইটা পদ্ধতি রয়েছে, এটা বা দ্বৈত পদ্ধতি বা দ্বিত পদ্ধতি বা আবার কি বলছে যুক্ত পদ্ধতি বলা হয়, যুগ্ম পদ্ধতি বলা হয়, এর অনেক নাম আছে। সেই পদ্ধতি কিন্তু নাম জুড়ে আসতে পারে। এটা একটা, এই পদ্ধতি তোমাদের ডাইরেক্ট আসবে, অথবা এই পদ্ধতি অন্যই ব্যতিরেকি পদ্ধতি, অন্যই পদ্ধতি, এটাও ডাইরেক্ট আসতে পারে। ঠিক আছে, সংযুক্ত পদ্ধতি এটা যদিও একটা নামই রয়েছে, তো সংযুক্ত পদ্ধতিও ডাইরেক্ট আসতে পারে, আবার অন্যই ব্যতিরেকি অন্যই পদ্ধতিও ডাইরেক্ট তোমাদের আসতে পারে। ঠিক আছে, এই নামেও আসতে পারে, এই নামেও আসতে পারে, অথবা দিয়ে অন্যই পদ্ধতিটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর এই কথাটা এইখানে একটা টেকনিক রয়েছে, সেই টেকনিকটা ভালো করে শুনবে, যে যদি তোমাদের অন্যই ব্যতিরেকি পদ্ধতি ডাইরেক্টলি আসে, তাহলে মনে রাখবে ইনডাইরেক্টলি যে প্রশ্নটা থাকবে সেটা কিন্তু থাকবে হচ্ছে তোমাদের অন্যই পদ্ধতির। বোঝা গেল কথাটা? অন্যই মানে মিল, তো অন্যই পদ্ধতি আমাদের কিন্তু মনে রাখবে, এখানে অন্যই ব্যতিরেকি প্রশ্ন আছে, তার মানে এখানে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে কিন্তু অন্যই পদ্ধতির। তাহলে তোমরা দুটো পদ্ধতি ভালো করে পড়ে যাও, তোমরা যখনই ডাইরেক্ট বুঝতে পারবে যে এখানে অন্যই এসেছে, তার মানে এখানে ব্যতিরেকি আসবে, অন্যই ব্যতিরেকি আসবে। আর যদি এখানে অন্যই ব্যতিরেকি আসে, তাহলে মনে রাখবে এখানে অন্যই আসবে, অন্য ব্যতিরেকি বা সহপরিবর্তন কিন্তু আসবে না, এটা মাথায় রাখবে। তো আর যদি এখানে যদি ডাইরেক্টলি যদি অন্যই পদ্ধতি আসে, তাহলে এখানে অন্যই ব্যতিরেকি থাকবে। এই যে দেখো উদাহরণ দুটো দেওয়া আছে, এখানে কোন পদ্ধতির কথা বলা হয়েছে, এখানে অন্যই ব্যতিরেকি কথা বলা হয়েছে। উদাহরণ হিসেবে দেখো কি বলে, যে সমুদ্রের কাছাকাছি জায়গায় প্রচুর নারকেল গাছ জন্মায়, সুতরাং সমুদ্র তীরবর্তী আবহাওয়া নারকেল গাছ জন্মাবার কারণ। তার মানে যেখানে যেখানে নারকেল গাছ, সেখানে সেখানে কি হয়েছে, প্রচুর নারকেল গাছ, তার মানে কি মিল দেখা হচ্ছে, মিল মানে অন্যই পদ্ধতি। তাই এখানে আছে অন্যই ব্যতিরেকি ডাইরেক্ট, ইনডাইরেক্টলি আছে কি বলতো আমাদের অন্যই পদ্ধতি। আর যদি এখানে যদি অন্যই পদ্ধতি থাকতো, তাহলে দেখো পরের প্রশ্নটা কী আছে, পরের প্রশ্নটা আমি করেছি, যেদিন সকালে দৌড়াতে বেড়াতে যাই সেদিন আমার ঠান্ডা লাগে, যেদিন সকালে বেড়াতে যাই না সেদিন আমার ঠান্ডা লাগে না, মানে যেদিন সেদিন যখন তখন, এটা কিন্তু অন্যই ব্যতিরেকি একসাথে রয়েছে। বোঝা গেল কথাটা? মিল আর অমিল একসাথে রয়েছে, এটা হচ্ছে অন্যই ব্যতিরেকি। তো এরকমই তোমাদের প্রশ্ন হতে চলেছে, খুব সুন্দরভাবে ছোট ছোট পয়েন্ট যুক্ত। দেখো প্রথমে তুমি 1 নাম্বার 1 + 1 2 + 2 + 2, তো দেখো ভেঙে দিয়েছে পয়েন্টগুলো, তোমাদের আগে থেকেই ভেঙে দিয়েছে। এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করলে কেন ফুল মার্কস পাবা, যে প্রশ্ন যত ভাঙা, সেই প্রশ্ন কিন্তু ততই তোমাদের নাম্বার তুলে আনবে। এক হচ্ছে সংজ্ঞা, 2 হচ্ছে আকার, দৃষ্টান্ত, সুবিধা 2টা এবং অসুবিধা 2টি। তো এরকম করে তোমরা যখনই সংজ্ঞা লিখবে 1টি নাম্বার দিয়ে দেবে, তারপর যখনই লিখবে আকার, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে আরেকটি নাম্বার দেবে। আকার লেখা একদমই কোনো ব্যাপারই নয়। তারপরে দৃষ্টান্ত যখন লিখবে, সেই দৃষ্টান্ততে 2 নাম্বার পাবে। তারপরে 2টি সুবিধা লেখার জন্য 2 নাম্বার এবং 2টি অসুবিধা লেখার জন্য 2 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, গেল। তো আবার যদি তুমি লজিক অ্যাটেন্ড করো, সেখানে শুধু একটা পয়েন্ট অতিরিক্ত থাকে, সেটা হচ্ছে চিহ্নিতকরণ। কিন্তু চিহ্নিতকরণ থাকে, একটা পয়েন্ট আউট হয়ে যায়, সেটা হচ্ছে দৃষ্টান্ত। কারণ কি, দৃষ্টান্ত দিয়েই প্রশ্নটা হয়, তো সেখানে চিহ্নিতকরণ পয়েন্টটা কিন্তু সুন্দর করে অ্যাটেন্ড করবে, আর বাদ বাকি কিন্তু তুমি দেখো একই আছে। তাহলে এই প্রশ্ন অ্যাটেন্ড করলে কিন্তু তুমি ভালো মার্কস পাবে। ঠিক আছে, গেল। তাহলে এই হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমাদের সাজেশন থাকলো, এর বাইরে তোমাদের প্রশ্ন যাবে না দুটো পদ্ধতি ভালো করে পড়লে। নেক্সট আমরা দেখব আরোহমূলক দোষ। দেখো এটাই তোমাদের লাস্ট অধ্যায়, আর এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে, তো মোট আরোহমূলক দোষের সংখ্যা যদি আমি ধরি 8টি। ঠিক আছে, অনুমান সংক্রান্ত আর অনুমান সংক্রান্ত। অনুমান সংক্রান্ত 2টি দোষ রয়েছে, একটা হচ্ছে ভ্রান্ত পর্যবেক্ষণ আর অপর্যবেক্ষণ। তো তার মধ্যে ভ্রান্ত পর্যবেক্ষণ যে দোষটা রয়েছে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। একটাই রয়েছে অপর্যবেক্ষণ, সেটা এবারের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এটা দিয়ে রাখছি স্টার মার্ক, ঠিক আছে। আর বাকি যে দোষগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ, যেমন অবৈধ সামান্যীকরণ দোষ, তারপরে মন্দ উপমা দোষ, এই যে অবৈধ মন্দ উপমা দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, এই দোষগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে স্টার মার্ক দিয়ে রাখছি। কারণ সামনে এই যে 2024 যে প্রশ্ন হয়েছিল সেটা কিন্তু অনুমান সংক্রান্ত দোষ থেকে হয়েছে। কেমন করে? সেখান থেকে আমাদের এসেছিল একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ মনে করার দোষ এসেছিল 2024, কাকতালীয় দোষ এসেছে, যেগুলো কিন্তু অনুমান সংক্রান্ত। এবারে দেওয়ার মানে এই সংক্রান্ত দোষগুলো কিন্তু দেওয়ার সুযোগ অনেক বেশি রয়েছে, ঠিক আছে। উপমা যুক্তি সংক্রান্ত দোষ, তবে সামান্যীকরণ দোষ, এই দুটো দোষ, এই 3টে দোষের মধ্যে কিন্তু দুটো তোমরা ডাইরেক্টলি কমন পাবে, ঠিক আছে। তার যদি না আসে তাহলে এই বাকি দুটোর মধ্যে ঢুকে দিবে অবান্তর আর সহকার্য, ঠিক আছে, যেগুলো তোমরা একদম নোট সহ কিন্তু ক্লাস পেয়ে যাবে। আমি যদিও ক্লাস দেবো তার সঙ্গে নোটও দেবো, চিন্তা করার কিছু নেই। আর আরেকটা এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে বহু কারণবাদ, ঠিক আছে। বহু কারণবাদটাও কিন্তু একটা টিকার আকারে কিন্তু এই অধ্যায়ে আসতে পারে, ঠিক আছে। তাহলে এই যে প্রশ্ন এটা করবে, অথবা যারা লজিক অ্যাটেন্ড করবে তাদের এই সবগুলো দোষকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, যে এই দোষগুলো ডাইরেক্টলি এসেছে সেগুলো কিন্তু ইনডাইরেক্টলি এবারে কিন্তু আসতে পারে, সেটা মাথায় তোমরা রাখবে। এবার কি করে কমাবে বলো তো? 7টা দোষ আছে তোমাদের মোট, সেই 7টা দোষের মধ্যে দুটো দোষ কিন্তু ডাইরেক্টলি 2024 চলে এসছে। তার মানে এইটুকু কনফার্ম যারা মানে নোট অ্যাটেন্ড করবে যে ওই দুটো দোষ কিন্তু আর ডাইরেক্টলি আসবে না, অটোমেটিকলি তোমাদের ওই দুটো দোষ কমে গেল। কিন্তু যারা লজিক করবে তাদের এটা মাথায় রাখতে হবে যে ওই দুটো দোষকে পড়তে হবে, কারণ কি ইনডাইরেক্টলি মানে এই প্রশ্নের আকারে কিন্তু তোমাদের ওই দুটো দোষ আসতে পারে। বোঝা গেল কথাটা? এটা মনে রাখবে। এবার তোমাদের কিন্তু মোট 4টা দোষ আসবে, কেমন করে? দুটো ডাইরেক্ট আর দুটো ইনডাইরেক্ট। এবার মাথায় এবার এটাও রাখতে হবে যে দুটো ডাইরেক্ট আসবে সেই দুটো কিন্তু ইনডাইরেক্টে থাকবে না, কখনোই থাকবে না। তার মানে তোমার 4টা দোষ আসবে কমন। তুমি 7টা দোষ ভালো করে পড়ে যাও, 4টা দোষ তুমি কমন পাবে। সেই 4টা দোষের মধ্যে দুটো তুমি লজিক যদি মনে করো লজিক অ্যাটেন্ড করো, বা যদি তুমি মনে করো যে প্রশ্ন অ্যাটেন্ড করবে তাহলে প্রশ্ন অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে যে প্রশ্নটা হতে চলেছে, নিচের আরোহ যুক্তিগুলিকে বিচার করো এবং কোনো দোষ থাকলে সেটা বিচার করো, অবশ্যই এগুলো কিন্তু তোমাদের করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন, ফুল সিলেবাসে। আর আমি যে ক্যাটাগরিগুলো আনতে চলেছি সেটা হচ্ছে MCQ, PYQ তোমাদের আনতে হচ্ছে, MCQ ACQ উইথ অ্যান্সার, তোমরা সেটা দেখে নেবে। তারপরে তোমাদের টেস্ট পেপার সলভ, ABTA, WBTA, WBH যা আছে সবগুলোই করাবো। তার সাথে সাথে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিব, ঠিক আছে। এই ভিডিওগুলো আসতে চলেছে একদম রেগুলারভাবে, ঠিক আছে। তো দেখতে থাকো চ্যানেলটিকে, সঙ্গে থাকো, আমি তোমাদের পাশে রয়েছি, অজয় স্যার। তোমরা দুর্দান্ত পারফরমেন্স করতে চলেছো, ঠিক আছে। এবারে আমি বলে দেবো, এই যে মিলের পদ্ধতি তোমরা ডাইরেক্টলি কমন পাচ্ছ, এইখান থেকেও তোমরা ডাইরেক্টলি কমন পাবে। যদি এমন মনে হয় যে আমি লজিক বুঝতে পারছি না, তাহলে কিন্তু কেউ রিস্ক নেবে না। এটা কিন্তু আমার প্রত্যেকটা ভাই বোন, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে অনুরোধ যে তোমরা রিস্ক নেবে না। কারণ কি, শূন্য পাওয়ার চেয়ে কিছু নাম্বার পাওয়াটাও শ্রেয় আমার মতে, ঠিক আছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, আর পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে দাও। কেমন পরীক্ষা হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও, কেমন তোমরা আমার পড়া বুঝতে পারছো সেটাও কমেন্ট করে জানিও, আমি খুবই আনন্দিত হব, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের সাথে কথা হবে অনেক বেশি, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যারা ভিডিওটি দেখলে অবশ্যই শেয়ার করো বন্ধুবান্ধবকে, এবং স্ক্রিনশট নিতে ভুলবে না। সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাও, এই প্রশ্নগুলোই তোমাদের হতে চলেছে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।